প্রিয় ক্যাডেট, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে বাংলা অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরেই অবস্থান করছো। তোমরা নিশ্চয়ই অবগত আছো, করোনার ভয়াল থাবা এখনো অব্যাহত রয়েছে। বিশ্ব ব্যবস্থা এখনো স্থবির। করোনার এমন দুঃসময়েও আমাদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আর এজন্যই আমাদের অনলাইন ক্লাসের আয়োজন। আজকের বাংলা অনলাইন ক্লাসে তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিবুল হাসান, প্রভাষক বাংলা বিভাগ, বরিশাল ক্যাডেট কলেজ। চলো প্রথমেই আমরা করোনা ভাইরাস সম্পর্কিত একটি সচেতনতামূলক ভিডিও দেখি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করার অন্যতম উপায় হলো বাসায় থাকা। তবে কেমন করে বুঝবেন আপনার কি করোনা ভাইরাস হয়েছে? এই সংক্রমণের প্রধান লক্ষণ হলো জ্বর, সঙ্গে একটানা শুকনো কাশি এবং তারপর শ্বাসকষ্ট, হাঁচি, সর্দি, মাথা ব্যথা। এগুলো সাধারণ ঋতু পরিবর্তনজনিত ঠান্ডা কাশির কারণেও হতে পারে। কিন্তু একটানা শুকনো কাশি কেমন হয়? এটি হচ্ছে যখন আপনার কাশিতে কোনো মিউকাস বা কফ থাকে না এবং অন্য কোনো কারণ ছাড়া কাশি টানা হতে থাকে। করোনা ভাইরাস সংক্রমণ হলে তাপমাত্রা কতটা বাড়তে পারে? করোনা ভাইরাসের কারণে জ্বর হলে আপনি সেটা নিশ্চয়ই বুঝবেন। তখন শরীরের তাপমাত্রা থাকে 100 ডিগ্রি ফারেনহাইট অথবা 38 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। যদি হাতের কাছে থার্মোমিটার নাও থাকে, আপনি শরীরে জ্বর অনুভব করবেন এবং কেউ আপনার বুক বা পিঠ স্পর্শ করলে সেই তাপ অনুভব করতে পারবে। যদি আপনার জ্বর বা একটানা শুকনো কাশি হয়ে থাকে, তাহলে অন্য কারোর সংস্পর্শে আসা যাবে না এবং 14 দিন পর্যন্ত আপনার বাড়িতে থাকতে হবে। যদি আপনি পরিবারের অন্য সদস্যদের সাথে বাস করেন, তাহলে আলাদা ঘরে থাকুন এবং আলাদা বাথরুম ব্যবহার করুন। আপনার বাড়ির যারা আপনার সংস্পর্শে এসেছে তাদের সকলকে 14 দিন পর্যন্ত বাসায় থাকতে হবে। যদি আপনার জ্বর সঙ্গে শুকনো কাশি হয়ে থাকে এবং আপনি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে থাকেন অথবা করোনা আক্রান্ত এলাকা বা দেশে ভ্রমণ করে থাকেন, তাহলে corona.gov.bd/covid19 টেস্টে গিয়ে আপনার সম্ভাব্যতা যাচাই করুন বা সরকারের করোনা ভাইরাস হটলাইন নম্বর 333 অথবা 16263 এই নম্বরে যোগাযোগ করুন। তবে যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে শীঘ্রই চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হবে। নিশ্চয়ই তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছো। আশা করছি করোনা ভাইরাস সম্পর্কে যে সতর্কতামূলক দিক নির্দেশনা দেওয়া হয়েছে তা মেনে চলবে। চলো এখন আমরা আজকের পাঠদান বিষয়ে মূল আলোচনায় যাই। আজকে আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ, চাষার দুঃখ। লিখেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। এবার এই প্রবন্ধের শিখন ফল, অর্থাৎ এই প্রবন্ধ পাঠ শেষে তোমরা কি কি শিখবে। লেখক পরিচিতি ও তার জীবন দর্শন সম্পর্কে বলতে পারবে, আধুনিক সভ্যতার তথাকথিত রূপ বর্ণনা করতে পারবে, বাংলার গৌরবময় অতীত সম্পর্কে বলতে পারবে, তৎকালীন চাষাদের দৈন্যদশার কারণ বলতে পারবে, গ্রামীণ কুটির শিল্পের গুরুত্ব সম্পর্কে বলতে পারবে। এবার আমরা লেখক পরিচিতি দেখব। বাংলা সাহিত্যে প্রথম বাঙালি নারীবাদী ব্যক্তিত্ব ও বাঙালি নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত রোকেয়া সাখাওয়াত হোসেন। জন্ম রংপুরে। শিক্ষিত রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করায় প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা সম্ভব না হলেও আধুনিক মনস্ক বড় ভাই
ও বোনদের সাহচর্যে বাংলা ও ইংরেজি শিক্ষা লাভ করেন। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট স্বামীর সাহচর্যে আসলে আরও বেশি উৎসাহ ও অনুপ্রেরণা পেয়ে জ্ঞান অর্জন শুরু করেন। এই মহিষী নারী 1932 সালে মৃত্যুবরণ করেন। এবার আমরা রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবন দর্শন সম্পর্কে জানব। রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবন দর্শন সম্পর্কে জানতে হলে অবশ্যই তার সাহিত্যকর্ম খুব ভালো করে পাঠ করতে হবে। অর্থাৎ জীবন দর্শন বুঝতে হলে সাহিত্যকর্ম পাঠের কোনো বিকল্প নেই। তিনি প্রথম সমাজতান্ত্রিক সমাজে নারীদের যে অসম অবস্থান রয়েছে তা তার সাহিত্যে হাস্যরস ও ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে তুলে ধরেছেন। শুধু তাই নয়, তিনি নারী শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ধর্মের নামে নারীদের প্রতি যে অবিচার করা হয় তা যৌক্তিকভাবে তার সাহিত্যে তুলে ধরেন। শুধু তাই নয়, নারীদের সচেতন করতে তিনি প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরেছেন এবং বিরূপ সমালোচনা ও নানাবিধ প্রতিবন্ধকতার মুখেও তার যে লক্ষ্য ছিল তিনি সেখান থেকে ফিরে আসেননি, পিছপা হননি। আর এজন্যই আমরা তাকে শুধু তাই নয়, তিনি আরও একটু গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি একটি প্রতিষ্ঠান স্থাপন করেন যার নাম হচ্ছে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। এজন্যই তাকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয়। রোকেয়া সাখাওয়াত হোসেনকে আমরা যখন রোকেয়া সাখাওয়াত হোসেন হিসেবে চিনি, তাকে আমরা পরিচিতি পাই তার গ্রন্থাবলীর জন্য, তার লেখনীর জন্য। প্রতিটি লেখককে আমরা মূল্যায়ন করতে পারি তার লেখনীর মাধ্যমে। এখন আমরা দেখব তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ যার মাধ্যমে তিনি পরিচিতি পেয়েছেন এবং একটি সমাজকে পরিবর্তন করতে চেয়েছিলেন। আমরা প্রথমেই দেখব তার গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ সুলতানার স্বপ্ন, আরেকটি বিখ্যাত একটি উপন্যাস পদ্মরাগ। তবে সুলতানার স্বপ্ন নিয়ে যদি একটু বলি, সুলতানার স্বপ্ন অসাধারণ একটি উপন্যাস। এই গ্রন্থে রোকেয়া সাখাওয়াত হোসেন আমাদের যে প্রচলিত সমাজ ব্যবস্থা রয়েছে তিনি সেখানে বদলে দিয়েছেন এবং বদলে দিয়ে কি করেছেন, বদলে দিয়ে তিনি সমাজের যে যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ দেখিয়েছেন এবং পুরুষদের গৃহ অবস্থান দেখিয়েছেন। শুধু তাই নয়, তিনি দেখাতে চেয়েছেন এই সমাজ ব্যবস্থায় কোনোভাবেই অপরাধ সংগঠিত হয়নি। এবার আমরা তার গদ্যগ্রন্থগুলো দেখি। মতিচুর এবং অবরোধবাসিনী। রোকেয়া সাখাওয়াত হোসেন সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন তার অবরোধবাসিনী গদ্যগ্রন্থের মাধ্যমে। তিনি দেখিয়েছেন এই গ্রন্থে তৎকালীন ভারতবর্ষে বিশেষ করে নারীদের ক্ষেত্রে, মুসলিম নারীদের ক্ষেত্রে যে অবরোধ প্রথা বা পর্দার নাম করে যে অবরোধ প্রথা চালু ছিল তিনি এবং এর ফলে যে নারীদের দুর্ভোগ পোহাতে হয়েছিল এমন ৪৭টি একটি অনুগল্প তিনি সুন্দর করে উপস্থাপন করেছেন এই অবরোধবাসিনী গ্রন্থে। তোমরা অবশ্যই এই গ্রন্থগুলো পড়বে, গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। সেই তৎকালীন সমাজ ব্যবস্থাকে খুব সুন্দর করে রোকেয়া সাখাওয়াত হোসেন তুলে ধরেছেন। এবারে আমরা প্রবন্ধ পাঠ করবার আগে তার গুরুত্বপূর্ণ টিকা এবং শব্দার্থগুলো জেনে নিই। আমরা একটি অলংকার দেখতে পাচ্ছি। এটি প্রাচীনকালে, বর্তমানে খুব বেশি ব্যবহৃত না হলেও প্রাচীনকালে নারীরা এই অলংকারটি পরত। এটিকে বলা হয় পৈছা, স্ত্রীলোকদের মণিবন্ধনের প্রাচীন অলংকার। আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি। এটা নিশ্চয়ই তোমরা অনেকেই হয়তোবা জানো, অনেকেই জানো না। এটি একটি ট্রাম যেটি কলকাতায় রয়েছে। সেই সময় খুব বেশি প্রচলন ছিল ব্রিটিশরা যখন এদেশ ভারতবর্ষে আসে। অর্থাৎ ট্রামওয়ে, ট্রাম চলাচলের রাস্তা, রেলওয়ের মতো রাস্তা দিয়ে ট্রাম চলে, তবে তা অধিকতর হালকা।
আমরা রেলওয়ে যেমন যে রাস্তাগুলো দেখি একটু উঁচু লোহা, সেখানে একটু হালকা প্রায় রাস্তার সমান সমান সেটি হচ্ছে ট্রামওয়ে। এবারে আরেকটি ছবি দেখতে পাচ্ছি। তোমরা নিশ্চয়ই এই ছবিটা দেখেই বুঝতে পেরেছ আমরা কি বলতে যাচ্ছি। এটি হচ্ছে বায়োস্কোপ। বায়োস্কোপ শব্দ হচ্ছে চলচ্চিত্র বা ছায়াছবি। এবারে আমরা দেখব হচ্ছে টেকো, হচ্ছে সুতা পাকা বা যন্ত্র। একবার দেখব এন্ডি, মানে হচ্ছে মোটা রেশমি কাপড়। এবার দেখব একটি ছবি দেখতে পাচ্ছি, চুড়ি ছবি। এটা হচ্ছে বেলোয়ারের চুড়ি, অর্থাৎ উৎকৃষ্ট স্বচ্ছ কাচে প্রস্তুত তো চুড়ি। এবার আমরা মূল পাঠ প্রবেশ করবার আগে মূল পাঠ সম্পর্কে, প্রবন্ধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত পরিচিতি জেনে নেই। বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেনের চাষার দুঃখ। মূলত এটি একটি সমাজ সচেতনতামূলক প্রবন্ধ। এটি বাংলা একাডেমির প্রকাশিত রোকেয়া রচনাবলী থেকে নেওয়া হয়েছে। এই প্রবন্ধে তিনি মূলত কৃষকদের যে বঞ্চনা, সেই বঞ্চনার কথা তিনি তুলে ধরেছেন। তিনি প্রথমেই ভারতবর্ষে ব্রিটিশরা আসার পরে যে সভ্যতা এবং অগ্রগতি হয়েছিল তার একটি ফিরিস্তি তুলে ধরেন। এরপর তিনি দেখিয়েছেন যে শহরে মানুষের যে সচ্ছল ও সমৃদ্ধ একটি জীবন, কিন্তু এর আড়ালে ভারতবর্ষের বড় একটি অংশ যারা কৃষক, তাদের যে অভাব এবং বঞ্চনা বা দুঃখ দুর্দশা, সেই কথা চমৎকার করে তুলে ধরেছেন। এরপরে আমরা দেখব তাদের এই দুঃখ দুর্দশার পেছনে তিনি কিছু কারণ খুঁজে বের করেছেন। এই দারিদ্রতার পেছনে আমরা দেখব বিলাসিতাকে তিনি দায়ী করেছেন। এছাড়াও তাদের এই দুর্ভোগের পেছনে তিনি গ্রামীণ কুটির যে শিল্প রয়েছে এটি যে ধ্বংস হয়েছিল সেটার জন্যই তিনি এই কৃষকরা যে চরম দারিদ্র্যের মধ্যে পড়েছিল সেটি কারণ হিসেবে উল্লেখ করেছেন। এবং তিনি এখান থেকে উত্তরণের জন্য যে পরামর্শ দিয়েছেন, তিনি বলেছেন, লেখিকা এখানে চমৎকার করে উল্লেখ করার চেষ্টা করেছেন যে যদি আমরা এই বিপর্যয় থেকে, দারিদ্র্য থেকে যদি উদ্ধার পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে গ্রামে গ্রামে পাঠশালা এবং কুটির শিল্প প্রতিষ্ঠার গুরুত্ব আরোপ করতে হবে। তাহলে আমরা দেখলাম প্রথমেই যদি আমরা প্রবন্ধটাকে এক নজরে দেখি তাহলে দেখব যে প্রথমেই তিনি একটি ভারতবর্ষের সভ্যতার অগ্রগতির কথা তুলে ধরেছেন এবং এর বিপরীতে তিনি তুলে ধরেছেন গ্রামীণ কৃষকদের দুর্দশা এবং কারণ বলেছেন এবং সেখান থেকে উত্তরণের কথা তিনি চমৎকার করে তুলে ধরেছেন। এবারে আমরা মূল প্রবন্ধে যাব। আশা করছি তোমরা একটু খাতা কলম নিয়ে লিখে রাখবে বিষয়গুলো এবং তোমাদের যে মূল বইটি রয়েছে যে সেই বইটির সাথে মিলিয়ে পড়বে। প্রথমেই আমরা দেখব চাষার দুঃখ প্রবন্ধে তিনি লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন ভারতবর্ষে আধুনিক সভ্যতা বনাম গ্রামীণ কৃষকের একটি দৃশ্যপট তুলে ধরেছেন। অর্থাৎ ভারতবর্ষে যখন ব্রিটিশরা আসে, ভারতবর্ষের শহর কেন্দ্রিক এক ধরনের ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ঘটে। অর্থাৎ এখানে কল কারখানা স্থাপিত হয়, বড় বড় স্থাপনা স্থাপিত হয়, কিন্তু এর আড়ালে এর যে সুবিধা, এর যে সুফল এর ভোগ করতে থাকে কিছু মুষ্টিমেয় মানুষ, কিন্তু এর আড়ালে বড় একটি অংশ, ভারতবর্ষের বড় একটি অংশ যে গ্রামীণ কৃষক, তারা কিছু লাভবান হয় না। সেই দৃশ্যটার কথা বলতে, তাদের কথা বলতে গিয়ে তিনি প্রথমে যে আধুনিক সভ্যতা হয়েছিল সেই সভ্যতাকে তিনি তুলে ধরেছেন এবং এই সভ্যতাকে তিনি একটু তাচ্ছিল্য করেছেন। কারণ যেই সভ্যতা সেই সময়ের বড় একটা অংশকে সহযোগিতাই করে না, লাভবান করে না, উপকার করে না, সেই সভ্যতাকে তিনি তাচ্ছিল্য করেছেন। আমরা সেই বিষয়টা একটু দেখি। তিনি বলেছেন, দেখো যে এই ১৫০ বছর হইতে আমরা ক্রমশ সভ্য হইতে সভ্যতর হইতেছি, শিক্ষায় সম্পদে আমরা পৃথিবীর অন্যান্য দেশের জাতির সমকক্ষ হইতে চলিয়াছি, এখন আমাদের সভ্যতা ঐশ্বর্য রাখিবার স্থান নাই। এখানে দেখো যে সেই সভ্যতাকে তিনি ব্যঙ্গ বিদ্রূপ করেছেন, তাচ্ছিল্য করেছেন। কারণটা হচ্ছে এটাই, আমরা এর বিষয়টা পড়ে দেখব যে কেন তিনি সভ্যতাকে ঐশ্বর্য রাখিবার স্থান নাই নিয়ে তাচ্ছিল্য করছেন। কারণ আমরা
একটু আগেই আলাপ করেছি, যেই সভ্যতায় বড় একটি অংশকে বাদ দেওয়া হয়েছে, সেই সভ্যতা দিয়ে আমাদের দরকার নাই। কারণ তিনি গ্রামীণ কৃষকদের দুঃখের কথা তিনি এই প্রবন্ধে বলতে চেয়েছেন। এজন্যই তিনি বলছেন যে সত্যিই তো এই যে অভ্রভেদী পাঁচতলা পাকা বাড়ি, রেলওয়ে, ট্রামওয়ে, স্টিমার, এরোপ্লেন, অনেকগুলোর কথা বলা আছে। এসব কি সভ্যতার নিদর্শন নহে? তিনি নিজেকে প্রশ্ন করছেন। কারণ তিনি যখন গ্রামীণ কৃষকদের কথা বলতে যাবেন, তখন অবশ্যই তিনি আগেই বলে নিচ্ছেন যে হ্যাঁ, সভ্যতায় কিছু অগ্রগতি, আধুনিক সভ্যতার কিছু অগ্রগতি হয়েছে। কিন্তু লাভবান কে হয়েছে? তিনি বলেছেন, কেবল কলিকাতাটুকু আমাদের গোটা ভারতবর্ষ নহে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে তিনি বলছেন যে সভ্যতার উন্নতি হয়েছে, কিন্তু এর সুবিধাটুকু সুফলটুকু কে ভোগ করে? কলিকাতার মানুষ। কিন্তু বলছেন যে কলিকাতাটাই কি পুরোটাই ভারতবর্ষ? না। এবং মুষ্টিমেয় সৌভাগ্যশালী ধনাঢ্য ব্যক্তি সমস্ত ভারতের অধিবাসী নহে। তাহলে কারা? দেখো, চাষার দারিদ্র, চাষাই সমাজে মেরুদণ্ড। তিনি বলছেন যেই সমাজ থেকে টিকিয়ে রাখছে, যারা টিকিয়ে রাখছে চাষারাই, তাদের কথা তাদের কথা আধুনিক সভ্যতার মানুষগুলো ভাবছে না। অথচ একটি সমাজের মেরুদণ্ড হিসেবে যারা কাজ করছে, সমাজের উন্নতির জন্য কাজ করছে, যারা যারা খাদ্য যোগান দিচ্ছে, সেই মানুষগুলো দারিদ্রে দারিদ্রতায় বা দারিদ্রে আহ, দুঃখ দুর্দশায় পড়ে রয়েছে। তাহলে আমরা প্রথমেই দেখলাম যে তিনি একটি সভ্যতার কথা বলেছেন, এবং সভ্যতার সঙ্গে গ্রামীণ কৃষকদের কথা বলতে গিয়ে, দুঃখ দুর্দশা বলতে গিয়ে তার প্রথমেই আগে একটি সভ্যতার যে সুফলগুলোর কথা বর্ণনা করেছেন। আমরা তিনি দেখিয়েছেন যে শুধু সুফল কলিকাতার মানুষ নয়, বড় একটি অংশ যে রয়েছে ভারতবর্ষে, সেই সুফলটা ভোগ করে না, যেটি গ্রামীণ কৃষক বা চাষার কথা বলা হচ্ছে। আমরা এবার দেখব শোষিত বঞ্চিত কৃষক। তাহলে আমরা দেখলাম যে এক শ্রেণীর মানুষ সুবিধা ভোগ করছে, আর আরেক শ্রেণী বঞ্চিত হচ্ছে। এবং বঞ্চিত কৃষক কিভাবে হচ্ছে তিনি খুব চমৎকার করে তুলে ধরেছেন। তিনি প্রথমে একটি জুট মিলের কথা বলেছেন, যে যে জুট মিলের কর্মচারীরা মাসে 500 থেকে 700 টাকা বেতন পায়, নবাবী হালে চলে, নবাবী চাল চালে, কিন্তু যে মানুষগুলো, যে কৃষকরা পাট উৎপাদন করে, তাদের অবস্থা হচ্ছে এরকম, পাছায় জোটে না তেনা। তাদের ন্যূনতম লজ্জাস্থান ঢাকবার মতো যে কাপড়গুলো নেই। তার মানে হচ্ছে যারা উৎপাদন করছে, যারা কৃষক, তারা বঞ্চিত হচ্ছে। অথচ জুট মিলের যে মালিক রয়েছে, তারা নবাবী হালে খুব শাহিনশাভাবে চলছে। এবার আমরা দেখব, আমাদের বঙ্গভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা, তবু চাষার উদরে অন্ন নাই কেন? তিনি একটি প্রশ্ন করেছেন যে আমাদের এখানে যে বঙ্গভূমি রয়েছে, আমরা সবাই সবসময় বলি যে সুজলা সুফলা শস্য শ্যামলা, কিন্তু সেই সময়ের মানুষগুলো খুব বঞ্চিত, কৃষকরা, তার খাবার নাই, পেটে খাবার জোটে না কেন? এর উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ধান্য তার বসুন্ধরা যার। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের মনে রাখবার মতো, জানবার মতো বিষয়। বলছে অনেকটা হচ্ছে এরকম, জোর যার মুল্লুক তার। তিনি এখানে সামন্ততন্ত্র নামে একটি যে সমাজ অর্থ ব্যবস্থা রয়েছে, তিনি সেটাকে ইঙ্গিত করেছেন। সহজ করে বললে, আরো যদি সহজ করে বলি, তাহলে বলতে হবে যে তিনি জমিদারি প্রথার কথা বলেছেন। জমিদাররা কি করতো? একটা সময় তার জমি, অনেক অঢেল জমি, এদের মানুষদেরকে, কৃষকদেরকে দিয়ে দিত, কিন্তু উৎপাদন ব্যবস্থার সাথে তারা কখনোই সম্পৃক্ত হন না। কিন্তু উৎপাদন হওয়ার পরে বড় একটি অংশ তারা নিয়ে নেন। এবং ঠিক একইভাবে চাষারা তাদের যে কষ্ট এবং দুঃখ দুর্দশা রয়েই যায়। অর্থাৎ বসুন্ধরা যার, আমরা আবারও দেখি ধান্য তার বসুন্ধরা যার, মানে পৃথিবী মাটি যার। কারণ মাটি কেন্দ্রিক যে ক্ষমতা, সামন্ততন্ত্রে যে মাটি কেন্দ্রিক হচ্ছে মাটি কেন্দ্রিক যে ক্ষমতা, বা জমিদাররা কি করতো, যে তাদের যেহেতু মাটি, ধান হবে তাদের। কিন্তু কি হয়, এই উৎপাদন ব্যবস্থার সাথে কারা সম্পৃক্ত থাকে? সম্পৃক্ত থাকে হচ্ছে কৃষকরা। তাই তো অভাগা চাষা খেতে খেতে পুরা মরিবে, হাল বহন করিবে, আর পাট উৎপাদন করিবে। অর্থাৎ এরা উৎপাদন করবে, কিন্তু উৎপাদিত ফসল কে নেবে, কে ভোগ করবে? বসুন্ধরা যার, অর্থাৎ সামন্ততন্ত্র, যারা সামন্ততন্ত্রের যে প্রভু, তারা বা জমিদার যারা, তারা এর ফল ভোগ করবে। আমরা দেখি যে চাষার ঘরে যে মড়াই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, উঠান ভরা মুরগি ছিল,
এর কথার অর্থ কি? ইহা কি শুধুই কবির কল্পনা? না, কবির কল্পনা নহে, কাব্য উপন্যাসও নহে, সত্য কথা। পূর্বে এসব ছিল, এখন নাই। আরে এখন যে আমরা সভ্য হয়ে আছি। অর্থাৎ এখন দেখো তিনি একটি বিষয়কে ইঙ্গিত করেছেন আধুনিক সভ্যতার নামে, যে এক শ্রেণীর মানুষ যে সুবিধাভোগী হচ্ছে, সুফলভোগী হচ্ছে, আরেক শ্রেণীর মানুষ যে হচ্ছে না, সেই মানুষগুলোকে ইঙ্গিত করে তিনি আমরা যে সভ্য হয়েছি সেই সভ্যতাকে তাচ্ছিল্য করেছেন বা ব্যঙ্গ-বিদ্রূপ করেছেন। এবার আমরা আরেকটি বিষয় দেখব। বঙ্গীয় কৃষকদের যে দুঃখ দুর্দশার চিত্র, সেই বিষয়টা আমরা দেখি। আমরা খুব চমৎকার করে তিনি আ যে সময় আধুনিক সভ্যতায় সুফল জয়গান গাওয়া হচ্ছে, সেই সময়ের একটি দৃশ্যপট তিনি তুলে ধরেছেন তৎকালীন ব্রিটিশ যে কলোনিয়াল যে সময়টাতে, সেই সময়টার একটি দৃশ্যপট তিনি তুলে ধরেছেন। দেখো, জমিরন কন্যার কথা বলেছেন। তিনি লেখিকা বলছেন, এই জমিরন কন্যা মাতার কন্যা, জমিরনের মাতার কন্যার যেদিন মাথা হচ্ছে চুল ধয়, সেদিন তার মাথায় তেল দেওয়ার জন্য তাদের বাড়িতে আসে। অর্থাৎ তিনি বলছেন, যখন ২ গন্ডা পয়সায় ১ সের তৈল পাওয়া যাইত, তখনও জমিরনের মাতা কন্যার জন্য ১ পয়সার তেল জুটাইতে পারিত না। একটি দৃশ্যপট দেখো, যেখানে তেলের দাম খুবই কম, যে ২ গন্ডায় পয়সায় ১ সের তেল পাওয়া যায়। তখনও তেল জুটাইতে পারত না। আরেকটি দেখো, বিহার অঞ্চলের কথা এখানে বলা হচ্ছে ৩০ থেকে ৩৫ বছর পূর্বে, যেখানে ২ সের খেসারি বিনিময়ে পত্নী কন্যাকে বিক্রি করা হতো। এটি একটি খুব মর্মান্তিক বিষয় ছিল। কত বেশি ক্ষুধা বা দুঃখ দুর্দশা ছিল কৃষকদের, যে তাদের স্ত্রী কন্যাদেরকে বিক্রি করে দিত। আরেকটি বিষয় তোমাদের এখানে একটু ইঙ্গিত দেওয়া দরকার, যে পত্নী কন্যাকে কেন বিক্রি করা হতো? তার মানে সেই সময়ের ব্যবস্থায় নারীদের অবস্থান যে খারাপ ছিল, সেই বিষয়টাও কিন্তু আমরা বুঝতে পারি। আরেকটি বলা হচ্ছে ২৫ বছর পূর্বের কথা। উড়িষ্যার অন্তর্গত কনিকা রাজ্যের অবস্থা ছিল এরকম, যে এখানে প্রখাল বা পান্তা ভাতের সাথে লবণ ছাড়া আর কিছু জোগাড় করতে পারত না। এছাড়া মাঝে, মাঝে এরা সবচেয়ে ভালো খাবার হতো শুটকি। এমনটি বর্ণনা আমরা দেখি। এটি হচ্ছে কনিকা রাজ্যের কথা বলা হচ্ছে। এবং আরো মর্মান্তিক হচ্ছে, কষ্টদায়ক হচ্ছে সাতবাহিয়া অঞ্চলের মানুষ। এই মানুষগুলো ভাতের সাথে, পান্তা ভাতের সাথে লবণও জুটাতে পারত না। এরা কি করত? সমুদ্র জলে চাউল বা চাল ধুয়ে রান্না করত। কারণ তখন আর লবণের প্রয়োজন হতো না। আমরা রংপুর অঞ্চলের কথা দেখি। গ্রামের কৃষকদের দরিদ্রের কথা যদি আমরা দেখি, যে টাকায় ২৫ সের চাল পাওয়া যেত যেখানে, তারপরেও তারা কি করত? লাউ, কুমড়া প্রভৃতি তরকারি এবং পাট শাক ইত্যাদি সিদ্ধ করিয়া খাইত। পরিধান করত কৌপিন, খুব লজ্জা ঢাকবার জন্য ছোট্ট একটি কাপড় কৌপিন। শীতে পাটখড়ি জ্বালাইয়া আগুন পোহাইত। শীতের সময় তাদের গরম কাপড় ছিল না বিধায় তারা পাটখড়ি জ্বালাইয়া আগুন পোহাইত এবং বিচালি বা পোয়াল, যেটাকে খড় আঞ্চলিক ভাষায় বলে, শয্যায় শয়ন করিত। অথচ এই রংপুর ধান্য ও পাটের জন্য প্রসিদ্ধ ছিল। অর্থাৎ রংপুরে যেখানে ধান এবং পাট হতো, সেই অঞ্চলে মানুষগুলোর দুঃখ দুর্দশার চিত্র দেখো। এবারে দেখো, তিনি বলছেন, তিনি শুধু দুঃখ দুর্দশার কথাই বলেননি। এখন বলছেন যে আমাদের এই অঞ্চলের মানুষ বা হচ্ছে ভারতবর্ষের অঞ্চলের যে কৃষকদের আসলে কি সবসময় এই দুঃসময় ছিল? তিনি খুব চমৎকার করে বর্ণনা করছেন, না, এই অঞ্চলের মানুষদের, বঙ্গীয় কৃষকদের, ভারতবর্ষের কৃষকদের এরকম দুঃসময় ছিল না, সুসময়ও ছিল। তিনি বর্ণনা করেছেন প্রায় ১০০ বছর পূর্বে বঙ্গীয় কৃষকদের মড়াই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, ঢাকা মসলিন কাপড় ছিল। তোমরা জানো ঢাকা মসলিন কাপড় খুবই বিখ্যাত। আমরা অবশ্যই তোমরা এই বিষয়ে আলাপ শুনেছ। এবং দেখো, মড়াই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল। কিন্তু আমরা দেখছি যে এই সুসময় ছিল। কোন সময়ের কথা বলা হচ্ছে এটা? আমরা যদি দেখি, যে এই যে কৃষকদের সুসময় একটি সময়কালকে তিনি ইঙ্গিত করেছেন, সেটা হচ্ছে ১০০ বছর পূর্বের কথা বলেছেন। তখন কি করত এখানকার কৃষকরা? কৃষক রমণী সহস্তে চরকায় সুতা কাটিয়া বাড়িসুদ্ধ সকলের জন্য কাপড় প্রস্তুত করিত। আসাম ও রংপুর জেলার এক প্রকার রেশম হয়, স্থানীয় ভাষায় তাকে এন্ডি বলে। এই তথ্যটা মনে রাখো।
আসাম এবং রংপুর জেলায় যে একটি রেশম হয় তাকে এন্ডি বলে। এই শিল্প তদ্দেশবাসিনী রমণীর একচেটিয়া ছিল, অর্থাৎ এই অঞ্চলের রমণীদের একচেটিয়া ছিল এই এন্ডি কাপড়। এন্ডি কাপড় দেখো, এর বৈশিষ্ট্য হচ্ছে কাপড় বেশ খুব গরম, দীর্ঘকাল স্থায়ী হয়। একখানা এন্ডি কাপড় অবাধে 40 বছর টেকে। তোমাদের এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। একখানা এন্ডি কাপড় কত বছর টেকে? 40 বছর টেকে। মানুষ বাঁচেই বা কয় বছর? একটি বা দুইটা এন্ডি কাপড় দিলেই তো জীবন শেষ, তাই না? এরপরে দেখো, 4-5 খানা এন্ডি কাপড় থাকিলে, এন্ডি চাদর থাকলে লেপ কম্বল কাঁথা কিছুর প্রয়োজন হয় না, ফলে বস্ত্র সমস্যা আর হয় না। কিন্তু এখন তাহারা সভ্য হইয়াছে, তাই আমাদের আধুনিক সভ্যতার যে প্রভাব আমাদের সেই কৃষকদেরও উপরে পড়েছে। এই কারণেই আমরা যখন সভ্যতার যে ছোঁয়া লেগেছে, এই সভ্য সভ্য হতে চেয়েছি, এবং এই কারণেই আমরা দুঃখ দুর্দশায় অভাবে পতিত হয়েছে। তিনি এটাকে খুব সুন্দর করে একটি প্রবাদ দিয়ে বলেছেন, "শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখে টাক"। অর্থাৎ আমাদের যে অভাব, আমাদের যে অনটন, আমাদের দরিদ্রতা, আমরা এটাকে ঢেকে রাখার চেষ্টা করছি। অর্থাৎ আমরা যেমন টাককে হচ্ছে মুকুট দিয়ে ঢেকে রাখার চেষ্টা করি, আমাদের যে দারিদ্রতা, আমাদের যে দুঃখ দুর্দশা বঞ্চনাগুলো, এভাবে আমরা সভ্যতার নাম করে আড়াল করার চেষ্টা করি। এবার আমরা দেখব যে আমরা যে দুঃখ দুর্দশার কথা বলেছিলাম, এবং একটা সময় আমাদের সুসময় ছিল, কিন্তু এই মানুষগুলো হঠাৎ করে খুব বঞ্চিত, দুঃখ দুর্দশা দারিদ্র্যের মধ্যে পতিত হলো কিভাবে? দেখো, লেখিকা খুব চমৎকার করে তার প্রবন্ধে, চাষার দুঃখ প্রবন্ধে তুলে ধরেছেন। আমরা সে বিষয়টা একটু দেখি। প্রথমেই তিনি বলেছেন বিলাসিতা। বিলাসিতায় তাদের শিরায় উপশিরায় ধমনীতে জর্জরিত করে ফেলেছিল এই বিলাসিতা, অর্থাৎ সভ্যতার যে একটি ছোঁয়া, এই ছোঁয়া তাদের শরীরের মধ্যে লেগেছিল। আমরা দেখব, আপাত সুলভ মূল্যে বিবিধ রঙিন ও মিহি কাপড় থাকতে বর্ণহীন এন্ডি কাপড় পরবে কেন? অর্থাৎ আমরা যে এন্ডি কাপড়, যেখানে রং চংহীন, সেই কাপড় যখন আমরা পরি, হঠাৎ করে যখন ব্রিটিশরা অল্প দামে সুলভ মূল্যে রঙিন কাপড় আনলো, তখন আমরা সেদিকে ঝুঁকে পড়লাম। তখন আমরা এন্ডি কাপড় আর তৈরি করি না, এখন আমরা রঙিন এবং মিহি কাপড় পরতে শুরু করি। তাহলে দেখো, শুধু তাই না, এটি একটি বড় কারণ ছিল, দৈন্যদশার কারণ কৃষকদের। আর একটি কারণ ছিল, দেখো, আরো কয়েকটি কারণের মধ্যে গুরুত্বপূর্ণ কারণ, সোডা থাকতে খাপ প্রস্তুত করে কাপড় ধুইবে কেন? তোমরা অবশ্যই, যাদের গ্রামে বাড়ি, তোমরা জানো যে আগের মানুষগুলো খাপ প্রস্তুত করতো কাপড় পরিষ্কার করার জন্য। কিন্তু এখন আর সেটা সময় নাই, সেটা করে না। সেটা কি এখন সোডায় পাওয়া যায়। অথবা আমরা যদি বলি, বিভিন্ন ধরনের যে পাউডার রয়েছে, সেগুলো যেহেতু পাওয়া যায়, এখন আর সেই খাপ প্রস্তুত করতে হয় না বা করে না। তারপর দেখো, মাথায় ছাতা। আচ্ছা, কাপড় ধোয়ার জন্য ধোপার প্রয়োজন। ধোপা ছাড়া আমরা এখন কাপড় পরিষ্কার করতে পারি না, নিজে নিজে কাজ করতে চাই না। মাথায় ছাতা এবং পায়ে জুতা আছে তো। তার মানে আমরা দেখি, আমরা যখন আগে যে রোদ বৃষ্টি ঝড়ে আমরা মাঠে যেমন কৃষকরা যেভাবে কাজ করতো, এখন আমরা সেই জায়গা থেকে আমরা বিলাসিতায় হচ্ছে পা রেখেছি। এই জন্যই রোদ আমাদের সহ্য হয় না, আমাদের এখন ছাতা দরকার, এবং পায়ে আমাদের জুতা দরকার। আমরা এখন দেখব, আহ বউয়ের পৌঁছা বিক্রি করেও বেলোয়ারের চুড়ি কেনা। অর্থাৎ যে প্রাচীন যে অলংকার রয়েছে বউয়ের, সেটা হয়েও এক ধরনের চুড়ি কেনা, বেলোয়ারের চুড়ি আমরা দেখেছি। যে কাচের চুড়ি বউয়ের দরকার। এছাড়াও দেখো, মুটি মুজুর ট্রাম না হইলে দুই পথ নড়িতে পারে না। দেখো, এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা এখন হাঁটতে পারি না, যেখানে আমরা, সেটা মুটি হোক মুজুর হোক, যে কেউ হোক, আমরা এখন ট্রামে করে যাওয়া আসা করি। আমরা প্রথমেই দেখব যে 5 পয়সা ভাড়া, টাকা তো খুবই কম। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে এরকম, আমরা যদি এভাবে চিন্তা করে রাখি যে তোমার ট্রামে যদি 5 পয়সা লাগে, আর তোমার সোডা কিনতে যদি 2 পয়সা লাগে, তারপর তোমার কাপড় কিনতে যদি 10 পয়সা লাগে, তাহলে আমাদের যা উপার্জন, এই অল্প 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 পয়সা দিয়েই কিন্তু একটা সময় এমন একটি অবস্থায় আমরা পতিত হই, আমাদের বড় একটি অংশ খরচ হয়ে যায়। এই কারণেই আমাদের যে টানাপোড়েনটা, কৃষকদের যে টানাপোড়েনটা, সে বেশি আমরা পতিত হই। বিষয়টা ছিল এরকম, কৃষকদের দৈন্যদশার কারণ পিছনে এরকম একটা কারণ, বিলাসিতায় অল্প অল্প করে খরচ করে, বিলাসিতায় গা ভাসিয়ে দিয়ে এই অবস্থায় পড়েছে। এরপরে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখব, যে এই দৈন্যদশার কারণে অনুকরণ প্রিয়তা।
অর্থাৎ একটা ভূত তাহাদের স্কন্ধে চাপিয়া আছে, তাহাদের আর্থিক অবস্থা সামান্য একটু সচ্ছল হইলেই তাহারা প্রতিবেশী বড়লোকদের অনুকরণ করিয়া থাকে। তখন চাষার বউ ঝি যাতায়াতের জন্য সওয়ারি চাই, ধান ভানিবার জন্য ভাড়ানি চাই। এখন দেখো, আমরা যাদের আর্থিক অবস্থা ভালো তাদের দেখে দেখে আমরাও এখন অনুকরণ করি। আমাদের যারা একেবারেই গ্রামীণ প্রান্তিক কৃষক, যারা যারা হচ্ছে ধান ভানতো, এখন আর সেটা চায় না। এখন তাদের সওয়ারি চাই যাতায়াতের জন্য, তারপরে হচ্ছে ধান ভানার জন্য হচ্ছে লোক চাই। এভাবেই তারা হচ্ছে এভাবে বিলাসিতা এবং অনুকরণ প্রিয়তায় গা ভাসিয়ে দিয়েই কৃষকরা দৈন্যদশায় পতিত হয়। এবার লেখিকা খুব চমৎকার করে এই দুঃখ দুর্দশা বঙ্গীয় কৃষকদের মুক্তির উপায়ের কথা বলেছেন। দেশি শিল্প, বিশেষত নারী শিল্পসমূহে পুনরুদ্ধার করতে হবে। তাহলে আমরা দেখব যে দুঃখ দুর্দশা থেকে মুক্তির জন্য তিনি কিছু কথা বলেছেন। আমরা সেই বিষয়গুলো দেখলেই আমরা সেই আমরা যে দুঃখ দুর্দশার কথা দেখলাম সেটি থেকে দেখব যে পাটে চাষ কম করিয়া কার্পাসের চাষ প্রচুর পরিমাণে করতে হবে। চরকা, টেকো ও এন্ডি সুতার প্রচলন বাড়াতে হবে। গ্রামে গ্রামে পাঠশালা প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা এখানে কয়েকটি উপায় দেখলাম। আমাদের যে নারী শিল্প রয়েছে, নারী শিল্পের পুনরুদ্ধার করতে হবে এবং পাটের চাষ কম করে হচ্ছে কার্পাস যে চাষ এটি বাড়াতে হবে এবং চরকা, টেকো, এন্ডি সুতার প্রচলন বাড়াতে হবে এবং গ্রামে গ্রামে পাঠশালা প্রতিষ্ঠা করতে হবে। এ ছিল আজকের পাঠ সম্পৃক্ত আলোচনা আমাদের। এবারে সামারি একটু দেখি। আজকে ক্লাসে যে বিষয়গুলো শিখলাম তা আমরা এক নজরে দেখি। এটা হচ্ছে লেখক পরিচিতি ও তার জীবন দর্শন এবং শব্দার্থ এবং আমরা টিকা দেখেছি। এরপর আমরা পাঠ পরিচিতি, সংক্ষেপে আমরা পাঠ সম্পর্কে, আজকের প্রবন্ধ সম্পর্কে একটি আলোচনা করেছি, ধারণা নিয়েছি। এরপরে পাঠ পরিক্রমা, মূল প্রবন্ধ আমরা পাঠ করেছি। এই প্রবন্ধে আমরা দেখবার চেষ্টা করেছি যে আধুনিক সভ্যতা এবং প্রান্তিক কৃষকদের যে একটি অবস্থা এবং প্রান্তিক কৃষকদের দুঃখ দুর্দশার একটি দৃশ্যপট এবং তাকে দুর্দশার কারণ এবং তাদের যে একটি সুসময় ছিল সেই বিষয়টা বলার চেষ্টা করেছি এবং তারা দুঃখ দুর্দশায়, দৈন্যদশায়, দারিদ্র্যে পতিত হওয়ার কারণ আমরা দেখেছি। এরপরে সেই দুঃখ দুর্দশা বা হচ্ছে দৈন্যদশা থেকে মুক্তির উপায় সম্পর্কে আমরা দেখেছি, উত্তরণ সম্পর্কে দেখেছি। এবারে হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। এ পর্যায়ে তোমাদের আমি বলবো আজকের পাঠ সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে মন্তব্যের ঘরে জানিয়ে দেবে এবং আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। এবারে অনুশীলনমূলক কাজ। এখানে আমি কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি, তোমরা অবশ্যই এই জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তর লিখবে এবং আমাকে পাঠিয়ে দেবে, অনুশীলন করবে। আমরা প্রশ্নগুলো একটু দেখি। একখানা এন্ডি কাপড় কত বছর টেকে? এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। টেকো শব্দের অর্থ কি? সমুদ্র তীরবর্তী গ্রামটির নাম কি? আসাম অঞ্চলের কৃষকরা কিসের বিনিময়ে পত্নী কন্যাকে বিক্রি করত? রংপুর অঞ্চলের রেশমকে স্থানীয় ভাষায় কি বলে? জুট মিলের কর্মচারীগণের মাসিক বেতন কত ছিল? লেখিকার স্বামীর পেশা কি ছিল? চাষা দুঃখ প্রবন্ধে কোন যুদ্ধের উল্লেখ আছে? কোন অঞ্চলে মানুষ পখালের সাথে লবণ ছাড়া অন্য কোনো উপকরণ জোগাড় করতে পারত না? এবং সর্বশেষ যে প্রশ্ন, ধান্য তার বসুন্ধরা যার উক্তিটি কার? আমরা এটা নিয়ে অনেকক্ষণ আলাপ করেছি, নিশ্চয়ই তোমরা এই জ্ঞানমূলক যে প্রশ্নগুলো রয়েছে খুব ঝটপট উত্তর দিতে পারবে। আশা করছি তোমরা অনুশীলন করে আমাকে পাঠিয়ে দেবে। এবার একটি হোমওয়ার্ক। চাষার দুঃখ প্রবন্ধে কৃষকদের যে দুঃখ দুর্দশাগ্রস্ত জীবনের কথা তুলে ধরা হয়েছে তা লিখবে এবং আমাকে পাঠিয়ে দেবে। দেখো, আমরা কৃষকদের দুর্দশাগ্রস্ত জীবনের কথা খুব চমৎকার করে বলার চেষ্টা করেছি। তোমরা এটি লিখবে এবং এটি আহ, আমাকে পাঠিয়ে দিবে। তবে একটি কথা বলে রাখা দরকার, তোমরা চাইলে খাতায় লিখতে পারো এবং আমাকে ছবি তুলে সেটি পাঠিয়ে দিতে পারো। এবারে সহায়ক গ্রন্থ। আজকে যে প্রবন্ধটি পড়েছি এই প্রবন্ধ সম্পর্কে তোমরা যদি আরো বিস্তারিত ধারণা নিতে চাও
তাহলে রোকেয়া রচনাবলী বাংলা একাডেমি প্রকাশিত যে বইটি রয়েছে তোমরা সেই বইটি পড়তে পারো। এছাড়াও আরেকটি বই রয়েছে ডক্টর মিজান রহমানের সাহিত্য পাঠ পর্যালোচনা। এই বইটিতেও সংক্ষিপ্ত আলোচনা রয়েছে, তোমাদের সহযোগিতা করতে পারে। তাহলে আজকে পাঠ সম্পৃক্ত আলোচনা এখানেই শেষ করছি। আমরা আগামী ক্লাসে পড়ব আহ্বান। তোমরা আহ্বান সম্পর্কে যে গল্পটি রয়েছে তোমরা প্রস্তুত নিয়ে রাখবে এবং আমরা আলাপ করার সময় তোমরা যেন বিষয়টি খুব সহজেই বুঝতে পারো। তাহলে আজ আর নয়, আমরা পাঠ শেষ করবার আগে আবারও বলছি, করোনার এই দুঃসময়ে তোমরা ঘরেই থাকো, সাবধানে থাকো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও। এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।